আজকে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা পড়ব। ঠিক আছে, এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনটা পড়ার আগে আমাদের জানতে হবে আমাদের যেসব জৈব যৌগ বা অর্গ্যানিক কম্পাউন্ডগুলো আছে সেগুলোকে মেনলি দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। যেমন ঠিক আছে, এক ধরনের কম্পাউন্ডকে আমরা বলতে পারি ওপেন চেন কম্পাউন্ড। এর উদাহরণ কী হতে পারে? এর এক্সাম্পল হতে পারে, ধরো প্রোপেন হতে পারে CH3 CH2 CH3, বিউটেন হতে পারে বা এন বিউটেন বলে ওটাকে, তার ফর্মুলা হতে পারে ধরো CH3 CH2 CH2 CH3। এগুলোকে বলে ওপেন চেন কম্পাউন্ড। ঠিক আছে, আরেক ধরনের হয় সেটাকে আমরা বলবো ক্লোজ রিং বা রিং কম্পাউন্ড। ওকে, ওপেন চেন এ ক্লোজ চেন। ক্লোজ চেন মানে কি হবে? দুটো এন্ডটা বন্ডেড থাকবে। ওকে, রিং কম্পাউন্ড হবে। এই যে ক্লোজ চেনগুলো হতে পারে, এটাকে আমরা আবার দুটো মেন ভাগে ভাগ করতে পারি। একটাকে বলতে পারি আমরা ধরো অ্যারোমেটিক কম্পাউন্ড, ঠিক আছে, আর একটাকে আমরা বলবো ওকে অ্যালিসাইক্লিক কম্পাউন্ড। ঠিক আছে, এই অ্যারোমেটিক কম্পাউন্ড অ্যালিসাইক্লিকগুলো একটু আলাদা। অ্যালিসাইক্লিক হতে পারে ধরো এমনি নর্মাল যে কে বলে, যেমন সাইক্লো হেক্সেন, ঠিক আছে, যার মধ্যে নর্মালি কোনো আমরা বলবো অ্যারোমেটিক ক্যারেক্টার নেই। অ্যারোমেটিক ক্যারেক্টার কী সেটা আমরা আবার পরে ডিসকাস করব, ফলে এই পার্টটা আমরা এখন ডিসকাস করব না। অ্যালিসাইক্লিকটা আমাদের চিন্তার ব্যাপার না। আমরা শুরু করব অ্যারোমেটিক কম্পাউন্ড নিয়ে। এই অ্যারোমেটিক কম্পাউন্ডটাকে আবার দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটাকে আমরা বলতে পারি হোমোসাইক্লিক, আর একটাকে বলতে পারি হেটেরোসাইক্লিক। হোমোসাইক্লিক মানে কি? এই যে রিংটা, তার মধ্যে পুরোটাতেই কার্বন আছে বা একই ধরনের এলিমেন্ট আছে। আমরা কার্বন ধরি, ঠিক আছে, যেমন এটা একটা কম্পাউন্ড হোমোসাইক্লিক, সবগুলো কার্বন। কিন্তু যদি এই রিংয়ের মধ্যে কোনো হেটেরো অ্যাটম থাকে, হেটেরো মানে নাইট্রোজেন হতে পারে, অক্সিজেন হতে পারে, সালফার হতে পারে, যেমন ফিউরান, এটা একটা হেটেরোসাইক্লিক কম্পাউন্ড। এর মধ্যে দেখো 1 2 3 4 চারটে কার্বন আছে, কিন্তু একটা অক্সিজেন চলে এসছে। ওকে, তেমনি যদি আমরা এই অক্সিজেনের জায়গায় এটাকে আমরা সালফার করে দিই, তাহলে এটা থায়োফেন হয়ে যাবে। যদি আবার নাইট্রোজেন করে দিই, হয়ে যাবে পাইরল। ঠিক আছে, তা আমাদের মেনলি যে ডিসকাশনের বিষয়টা এখানে অ্যারোমেটিক হাইড্রোকার্বন, মেনলি হোমোসাইক্লিক নিয়ে আমরা আলোচনা করব। বলে তার মধ্যে ফার্স্টের সবথেকে স্মলেস্ট মেম্বার কে আসছে? এখানে বেনজিন আসছে। তাই আমরা বেনজিনটা নিয়ে কথা বলি। তা এই বেনজিনটা নিয়ে ভাবার আগে আমাদের একটু আগে চলে যেতে হবে। অনেক পুরনো সময়ে যখন তখন এত ডিটেলসে স্ট্রাকচারগুলো মানে আমাদের আবিষ্কার করা হয়নি, বা তার কি কি আছে না আছে, বা কত এত দামি দামি ইনস্ট্রুমেন্ট তখনও ছিল না। তখন কি হতো? তখন মলিকুলগুলোকে জাস্ট তাদের ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক থেকে চেনা যেত। যেমন ধরো কিছু কিছু কম্পাউন্ড থেকে খুব সুন্দর একটা ভালো গন্ধ আসতো, খুব ভালো মিষ্টি গন্ধ আসতো। ঠিক আছে, এবার যেহেতু ওই গ্রিকে একটা ওয়ার্ড আছে অ্যারোমা, অ্যারোমা মানে একটা সুন্দর স্মেল, এই কারণে ওই ধরনের গন্ধ যে সুগন্ধিওয়ালা যে কম্পাউন্ডগুলোকে আমরা কি বলে ডাকতাম? বলতাম অ্যারোমেটিক কম্পাউন্ড বলে ডাকতাম। ঠিক আছে, সেই থেকে আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ড নামটা চলে এসছে, এবং সেটা কাজের জন্য প্রযোজ্য ছিল। মেনলি যাদের সুগন্ধ ছিল, মেনলি বেনজিন বা বেনজিনের যে সব গোত্রের কম্পাউন্ডগুলো, বেনজিন বা বেনজিনের যে আরও বলো আমরা আইসোমারগুলো হতে পারে, বা হোমোলগ হতে পারে, বেনজিনের থেকে আরও কিছু কিছু চেন বাড়বে, রিং সাইজ বাড়তে পারে, একটা রিং, দুটো রিং, তিনটে রিং, এইভাবে এই বড় বড় কম্পাউন্ডগুলোকে আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড বলেই চিনতাম। কিন্তু আজকাল আরও সায়েন্স এগিয়ে গেছে, ইনস্ট্রুমেন্ট চলে এসছে, সেই কারণে শুধু গন্ধ দিয়ে কোনো একটা কম্পাউন্ডকে আমরা মানে আলাদা করে আইডেন্টিফাই করি না। গন্ধটা হতে পারে, কিন্তু এখন অ্যারোমেটিক কম্পাউন্ড বললে একটা আলাদা বোঝায়। তার জন্য কিছু তার ডেফিনেশন আছে, কিছু রুলস আছে। সেই রুলগুলো ফলো না করলে যতই গন্ধ থাক, ওটাকে আমরা অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে ফেলবো না। ঠিক আছে,
আচ্ছা, এবার আমাদের বেঞ্জিন যেটা আমাদের বলছিলাম যে সমস্ত এই যে অ্যারোমেটিক কম্পাউন্ডগুলোর সব থেকে স্মলেস্ট মেম্বার হিসেবে আমরা ধরতে পারি হচ্ছে বেঞ্জিন। ঠিক আছে, এই বেঞ্জিন হচ্ছে হোমোসাইক্লিক রিংয়ের স্মলেস্ট মেম্বার। ঠিক আছে, হেটেরোসাইক্লিকের জন্য আলাদা থাকতে পারে, কিন্তু হোমোসাইক্লিকের স্মলেস্ট মেম্বার, স্মলেস্ট ইউনিট হচ্ছে এই বেঞ্জিন। এই কারণে অনেক সময় এই ধরনের অ্যারোমেটিক কম্পাউন্ড যেখানে প্রচুর এই ধরনের রিং আছে তাকে বেঞ্জিনয়েডও বলা হয়। ওকে, এরপরে আমরা বেঞ্জিনের যে সোর্স বা আইসোলেশনটা নিয়ে একটু আলোচনা করব। বেঞ্জিনটা কিভাবে পাওয়া যায়। ওকে, বেঞ্জিনটা খুব শুরুর দিকে কিন্তু বেঞ্জিনটা ওই আমাদের আইসোলেট করেই কাজ করতে হয়েছে। বিভিন্ন রকম কম্পাউন্ড আছে বা মিক্সচারও কম্পাউন্ড আছে, সেখান থেকে বেঞ্জিনটাকে আমরা সেপারেট করে করে নিয়ে কাজ করেছি। ঠিক আছে, সেইটা নিয়ে আমি আলোচনা করব, আইসোলেশন অফ বেঞ্জিন কীভাবে করেছি। মেনলি যে দুটো সোর্স আমরা দেখতে পাই নেচারের মধ্যে, একটাকে আমরা বলতে পারি কোল টার, আলকাতরা যার নাম বাংলাতে, দুইটা বলতে পারি পেট্রোলিয়াম। ঠিক আছে, এবারে এই যে কোলটার, এই কোলটারটা কিন্তু নেচারে পাওয়া যায় না। এই কোলটার মেনলি আসে থেকে কোল থেকে। ঠিক আছে, তাহলে এই কোলটারটা নিয়ে যদি আলোচনা করি, মেনলি যদি ধরো আমার কাছে কোল আছে যেটা আমরা কোল মাইন থেকে পাবো, সেই কোলকে যদি আমরা অন্তর্ধূম পাতন, আমাকে ভ্যাকুয়াম ডিস্টিলেশন যদি করি, ধরো এদের ডিস্টিল করি, ওকে, এবং ইন অ্যাবসেন্স অফ এয়ার। ঠিক আছে, যদি একে ডিস্টিল করা হয় ইন অ্যাবসেন্স অফ এয়ার এবং খুব হাই টেম্পারেচারে, ধরো 1000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে করা হয়, তাহলে কি কি আসছে, কিছু কিছু প্রোডাক্ট আসবে। কি কি প্রোডাক্ট আসতে পারে, একটা কালো মেটেরিয়াল আসবে, তাকে আমরা কোক বলবো। তার সাথে কিছু একটু চ্যাটচ্যাটে মেটেরিয়াল, কালো দেখতে, কোকটা কিন্তু কালো কিন্তু সলিড, কিন্তু আর একটা ব্ল্যাকিশ আছে, ব্ল্যাকিশ মেটেরিয়াল যেটা হচ্ছে একটু মানে চটচটে টাইপের। ওকে, তাকে আমরা বলবো কোলটার বা আলকাতরা। ঠিক আছে, এই কোলটার কিন্তু একটা মিক্সচার অফ কম্পাউন্ড, অনেকগুলো কম্পাউন্ড নিয়ে এই কোলটারটা তৈরি হয়। ও তার সাথে সাথে একটা গ্যাসীয় পদার্থও পাওয়া যায়, তাকে আমরা সাধারণত ডাকি কোল গ্যাস বলে। ঠিক আছে, তাহলে এই যে কোলটারটা পেলাম, এই কোলটারের মধ্যে প্রচুর রকমের কম্পাউন্ড আছে। তাই যদি এই কোলটারটাকে আমরা আবার আংশিক পাতন বা একে আমরা ইংলিশে বলি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করি, একে বলি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। সাধারণত ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করা হয় তাদের যত রকম যে ফ্র্যাকশনগুলো আছে, ধরো যত রকম কম্পাউন্ডগুলো আছে, তাদের যদি বয়েলিং পয়েন্ট খুব কাছাকাছি হয়, ধরো 72, 75, 78, এই ধরনের যদি খুব ক্লোজ প্রক্সিমিটি থাকে বয়েলিং পয়েন্টগুলোর, তাহলে কিন্তু নর্মাল ডিস্টিলেশন করে তাদেরকে আমরা সেপারেট করতে পারবো না। ঠিক আছে, সেক্ষেত্রে কী করতে হবে, আমাদেরকে আরেকটা পদ্ধতি আছে, তাকে বলে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, তার আলাদা সেটআপ আছে। এর মাধ্যমে কি হয়, এই যে ক্লোজ প্রক্সিমিটি যেসব লিকুইডগুলো আছে তাদের যা বয়েলিং পয়েন্টগুলো কাছাকাছি, সেগুলোকে আমরা টেম্পারেচার রেঞ্জ করে 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 আলাদা করতে পারি। তেমনিভাবে এই যখন আমরা ডিস্টিলেশন করি, তার 170 ডিগ্রিতে একটা ফ্র্যাকশন বেরিয়ে আসে। ঠিক আছে, এই ফ্র্যাকশনটাকে আমরা বলবো কি, লাইট অয়েল। খুবই হালকা, ডেন্সিটি কম, প্রায় 1 থেকে কম, 0.9 সামথিং, এটাকে লাইট অয়েল বলা হয়। তেমনি 170 থেকে যদি উপরে যাই, 170 থেকে 231, সেখানে আরেকটা তেল পাওয়া যায়, তাকে বলে মিডল অয়েল। ঠিক আছে, তারও উপরে যদি যাই, 231 থেকে যদি আমরা যাই প্রায় 270, আরেকটা তেল পাওয়া যায় বা অয়েল পাওয়া যায়, তাকে বলবো আমরা হেভি অয়েল। ঠিক আছে, তো আমরা ওগুলো জানবো না, আমরা মেনলি বেঞ্জিনের সোর্সটা জানতে চাই, তাই লাইট অয়েলটাকেই নেব, কারণ লাইট অয়েলের মধ্যে প্রচুর পরিমাণে কি কি থাকতে পারে, এখানে আছে বেঞ্জিন, টলুইন, জাইলিন, পিরিডিন, ফেনল, থায়োফেন। ঠিক আছে, এই সমস্ত কম্পাউন্ডগুলোকে নিয়েই তৈরি হয় কি, লাইট অয়েল, যার বয়েলিং রেঞ্জ মোটামুটি বয়েলিং পয়েন্ট এই 170-র কাছাকাছি। ঠিক আছে, এর মধ্যেই পাওয়া যাবে। ওকে, এবার তাহলে এই ফ্র্যাকশনটাকে আমরা আবার আলাদা করে নেব, কিন্তু দেখা গেছে এই ফ্র্যাকশনের মধ্যে প্রচুর পরিমাণে কি কি আছে, বেঞ্জিন ছাড়াও অন্যান্য কিছু কিছু ক্ষারীয় পদার্থ আছে। ক্ষারীয় পদার্থ কারা, এই যে পিরিডিন। ঠিক আছে, আবার কিছু কিছু অ্যাসিডিক মেটেরিয়াল আছে, যেমন তাকে ফেনল। তাহলে এই যে বেসিক আর অ্যাসিডিক যে কম্পাউন্ডগুলোকে
আমি যদি নিয়ে থাকি তাহলে আমার কাজটা আরও কঠিন হয়ে যাবে। তাই আমি ফার্স্টে কী করব, এই লাইট অয়েলটাকে, এই যে লাইট অয়েল, এটাকে কি করব, আগে কিছুটা একটু আমি ডাইলুট সালফিউরিক অ্যাসিড দিয়ে ট্রিট করে দেবো। তাতে কি হবে, যেগুলো আমাদের বেসিক এলিমেন্ট ছিল, ধরো অ্যানিলিন থাকতে পারে বা পিরিডিন থাকতে পারে, তারা কিন্তু সল্ট ফর্মে আস্তে আস্তে কি করবে, সল্ট ফর্ম করবে। ফলে যদি আমি ওটাকে জল দিয়ে আবার একটু নাড়াই বা ঝাঁকাই তাহলে ওরা জলে চলে যাবে। ঠিক আছে, তাহলে ফার্স্টে কী হলো, আমি সালফিউরিক অ্যাসিড দিলাম, ওখান থেকে কি চলে গেল, পিরিডিন, অ্যানিলিন, এরা কিন্তু আস্তে আস্তে সল্ট ফর্ম করে আলাদা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের যে লাইট অয়েলের মধ্যে এখনও কী কী আছে, লাইট অয়েলের মধ্যে এখনও এক্সট্রা সালফিউরিক অ্যাসিড পড়ে আছে এবং কিছুটা অ্যাসিডিক কম্পাউন্ড আছে, যেমন ফেনল আছে। ঠিক আছে, এই যে ফেনল, বুঝতে পারলে, তাহলে ফেনলটা আছে, এই ফেনলটাকে আমাকে আবার আলাদা করতে হবে। তাহলে কী করব, এই লাইট অয়েলের মধ্যে আবার কিছুটা সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডা দিতে পারি। দিলে কস্টিক সোডা দিলে কী হবে, আস্তে আস্তে এই কস্টিক সোডাটা এক্সট্রা সালফিউরিক অ্যাসিডকে খেয়ে নেবে, নিউট্রালাইজ করবে, এবং এর মধ্যে যে ফেনল বা এগুলো যেগুলো আছে, এই যে ফেনল বলে একটা কম্পাউন্ড আছে, সেটাকে কিন্তু ওই সোডিয়াম সল্ট হিসাবে আবার ওটা জলে চলে যাবে। তাহলে আমি কি পেলাম, তাহলে এবার যে লাইট অয়েলের যে ফ্র্যাকশন, লাইট অয়েল ফ্র্যাকশন, তার মধ্যে কিন্তু আমাদের বেসিক ক্ষারীয় বা মানে আম্লিক বা অ্যাসিডিক কম্পাউন্ডগুলো বেরিয়ে গেছে আস্তে আস্তে, কিন্তু এর মধ্যে কিছুটা ময়েশ্চার বা জল থেকে গেছে। সেই জলটাকে আমাকে একটু আস্তে করে ড্রাই করে নিতে হবে। ওই কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড একটা ডেসিকেটার হয়, তাতে রাখলে এটা ড্রাই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এর মধ্যে এবার কী পড়ে রইল নিউট্রাল কম্পাউন্ডগুলো। কারা কারা, বেনজিন, টলুইন, জাইলিন, অল্প পরিমাণে থায়োফেন থেকে যাচ্ছে। এবার যদি আমি এটাকে প্রায় 80 থেকে 110-এ ডিস্টিল করি আবার, ঠিক আছে, ডিস্টিল করলে কী হবে, আবার একটা ফ্র্যাকশান কালেক্ট হবে। এই ফ্র্যাকশানটাকে বলে 90% বেনজল। ঠিক আছে, 80 থেকে 110 এই রেঞ্জে আমাকে ডিস্টিল করতে হবে, তবেই এটা বেনজল পাবো। তাই এই বেনজলটাও কিন্তু একটা ফুয়েল হিসাবে কাজ করে, এটা একটা জ্বালানি। কী কী থাকে এর মধ্যে, প্রায় 70% বেনজিন থাকে, প্লাস 24%-এর মতো প্রায় থাকে ধরো টলুইন। ঠিক আছে, আরও খুব অল্প পরিমাণে স্মল অ্যামাউন্ট থাকে কি, জাইলিন। তাহলে মেনলি বেনজল, একে বলে বেনজল মানে 90% বেনজল। কী কী থাকছে, প্রায় 70% বেনজিন থাকছে, ওকে, 24% থাকছে টলুইন, আর খুব অল্প পরিমাণে জাইলিন থাকে। ঠিক আছে, প্লাস এর মধ্যে একটু থায়োফিন থেকে যায়, কারণ থায়োফিনের বয়লিং রেঞ্জটা খুবই বেনজিনের কাছাকাছি। বেনজিনের ধরো, তাই এখানে একটু থায়োফিনও থাকবে, থায়োফিন। ওকে, এরপরে আমি এই মিক্সারটাকে 80 থেকে 82-তে বয়েল করে নেব, আবার ডিস্টিল করব, এটাকে ডিস্টিল। ঠিক আছে, কী হবে, আমাদের প্রায় ম্যাক্সিমামটাই বেনজিন চলে আসবে। ঠিক আছে, এখানে চলে আসবে বেনজিন, প্রায় 99.99% বেনজিন চলে আসবে, এবং তাতে খুবই অল্প পরিমাণে থায়োফিন থাকবে। কারণ কি, কারণ বেনজিনের বয়লিং পয়েন্ট প্রায় 80.4 ডিগ্রি সেন্টিগ্রেড, আর থায়োফিনের ক্ষেত্রে মোটামুটি ওটা ধরো 84 ডিগ্রি সেন্টিগ্রেড। ফলে এই 80-তে যখন আমরা ওটাকে ডিস্টিল করব, 84-এর মেটেরিয়াল অল্প হলেও চলে আসবে, ফলে বেনজিনের মধ্যে এই মিক্সারটা থেকে যাচ্ছে। এটাই আমাদের একটা বেনজিন, কিন্তু সেটা এখনও 100% পিওর নয়। এটাকে কীভাবে পিউরিফাই করতে পারি আমরা, এটাকে পিউরিফাই করার জন্যে এর মধ্যে আমাদের কি করতে হবে, যদি একে হালকা কোল্ড, ওকে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে ওটাকে যদি মিক্স করি বা ঝাঁকাই, তাহলে কি হবে, ওই যে থায়োফেন যেটা আছে সালফার, ওকে, তার সালফোনিক অ্যাসিড ডেরিভেটিভ তৈরি হয়ে যাবে, এটা যেটা জলে সলিবল, আর বাকি কী পড়ে থাকবে, বেনজিন। এটা হচ্ছে ওয়াটার সলিবল, ফলে সহজেই আমরা আলাদা করে নেব। তারপরে বেনজিন যেটা পড়ে থাকছে, ঠিক আছে, এই বেনজিনটাকে এবার আমরা সেপারেট করে নিই, এটাই আমাদের বেনজিন হিসেবে কাজ হবে। তাহলে এটা একটা মেথড। এটা কোত্থেকে পেলাম, তাহলে আমরা শুরু করেছিলাম, দেখো, কোল থেকে শুরু করেছিলাম। ঠিক আছে, তাহলে এটা কোল টার হলো। এটা ছাড়াও আরেকটা মেথড আছে, সেটা হচ্ছে কি, পেট্রোলিয়াম। নাম্বার 2, পেট্রোলিয়াম।
পেট্রোলিয়াম থেকে কি হয়? অ্যাকচুয়ালি পেট্রোলিয়ামের মধ্যে যেটা ক্রুড অয়েল, যেটা আমাদের নেচার থেকে পাওয়া যায়, কি কি থাকে বলো তো? ওর মধ্যে প্রায় অনেক হাইড্রোকার্বন থাকে, যাদের কার্বন সংখ্যা প্রায় C1 থেকে C30 পর্যন্ত হতে পারে। একটা বড় রেঞ্জের একটা কম্পাউন্ড ওখানে থাকে, ঠিক আছে? এই কম্পাউন্ডের মধ্যে এটাকে যখন আমরা আবার এই পেট্রোলিয়ামকে কী করতে হয় জানো? ওই যে রিফাইনারিগুলো হয় না, ওখানে কিন্তু এই পেট্রোলিয়ামটাকে বিভিন্ন মানে টেকনিক আছে, একে বলে, ওখানেও কিন্তু আমরা ওই আংশিক পাতন বা ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করি। একটা বড় চেম্বার থাকে, সেই চেম্বার থেকে আস্তে আস্তে করে বিভিন্ন ফ্র্যাকশানগুলোকে কালেক্ট করা হয়। কোথাও পেট্রোল আসছে, কোথাও ডিজেল আসছে, কোথাও কেরোসিন আসছে, এইভাবে করে আলাদা করে নেওয়া হয়, ঠিক আছে? এই আলাদা করতে করতে আমাদের যদি আমরা একটা ফ্র্যাকশান পাই, ধরো প্রায় C5 থেকে C10 একটা এরকম ফ্র্যাকশান পেলাম, মোটামুটি এটা ধরো কেরোসিন বা পেট্রোলের রিজিয়ান আসছে, ওকে, পেট্রোল বা কেরোসিনের রিজিয়ানে, ওকে। তাহলে এই রিজিয়ানে যে হাইড্রোকার্বনটা পেলাম বা মিক্সারটা পেলাম, তাতে যদি আমরা, কারণ দেখো এখানে কটা কার্বন আছে দেখো, প্রায় C5 তো আছে, C10 পর্যন্ত আছে, মানে এখানে C6 C7 সব আছে, ওকে। তাহলে এটার মধ্যে যদি আমি কিছু ভ্যানাডিয়াম পেন্টক্সাইড মানে ভ্যানাডিয়ামের সল্ট দিতে পারি, কিছু দিতে পারি ধরো মলিবডেনামের সল্ট দিতে পারি, কিছু ক্রোমিয়ামের, ওকে, সল্ট মানে এর অক্সাইড দিতে হবে আর কি, দিয়ে খুব হাই টেম্পারেচার দিতে হবে এবং অনেক হাই প্রেশার দিতে হবে, হাই প্রেশার অ্যান্ড টেম্পারেচারটা ধরো 550। যদি এভাবে এটাকে হিট করা হয়, কিন্তু ইন অ্যাবসেন্স অফ কিন্তু এয়ার, এখানে এয়ার থাকবে না এই সিস্টেমে, এয়ার থাকলেই এটা পুড়ে যাবে। তখন কি হবে? এর মধ্যে যে কম্পাউন্ডগুলো আছে তারা নিজেদের মধ্যে কি করবে, ধরো আমি একটা কম্পাউন্ডকে দিলাম কি, এটা হচ্ছে এটা হচ্ছে ধরো এন হেক্সেন, CH2CH3, 1 2 3 4 5 CH2CH3, এটা হচ্ছে এন হেক্সেন। ধরো কটা আছে? 1 2 3 4 5 6, 6টা কার্বন আছে। এই ক্যাটালিস্ট যখন এটাকে দিয়ে হিট করব, তখন কি হবে, এই 6টা থেকে, ঠিক আছে, এই 6টা যে আমরা আছে, এটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি, CH3 CH2 CH2, ধরো CH2, আবার এদিকে CH2 CH2 CH3, 1 2 3 4 5 6, ঠিক আছে। এটাকে যখন আমরা হিট করছি তখন কি হবে দেখো, এই যে ধারেরটাতে কতগুলো আছে? 3টে আছে, এই ধারেরটা 3টে আছে, ফলে এখান থেকে একটা হাইড্রোজেন বাদ দিলাম, এখান থেকে একটা হাইড্রোজেন বাদ দিলাম, তাহলে কি হবে? এদের ভ্যালেন্সিটা কমে গেল, সেই ভ্যালেন্সিটা এরা নিজেদের মধ্যে কিন্তু আবার একটা বন্ড করে নেবে, ফলে এটা দেখতে এরকম একটা কিছু লাগবে, CH2 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 CH2, এটা প্লাস এক মলিকুল হাইড্রোজেন তৈরি হয়ে গেল। তার মানে দেখো এই কন্ডিশনে আমাদের যেটা ওপেন চেন হেক্সেন ছিল, এটাকে এন হেক্সেন বলে, সেটা কিন্তু এখানে সাইক্লোহেক্সেনে কনভার্ট হয়ে গেল, এটাকে বলে সাইক্লোহেক্সেন, এটা হচ্ছে এন হেক্সেন হয়ে গেল। এইটাকে কি বলে? এই মেথডটাকে বলে ডিহাইড্রোজেনেশন, ডিহাইড্রোজেনেশন মানে হাইড্রোজেন ওখান থেকে বিযুক্ত হলো। আবার এই যে তৈরি হলো, ওখান থেকে যদি আমি আরও হাইড্রোজেন বাদ দিয়ে দিই, ধরো এই দুটোর মধ্যে থেকে হাইড্রোজেন বাদ দিলাম, এখান থেকে হাইড্রোজেন বাদ দিলাম, এখান থেকে হাইড্রোজেন বাদ দিলাম, তাহলে কি হবে? এটা একবারে বেঞ্জিন তৈরি করে ফেলবে এরকম। দেখো এখানে কটা হাইড্রোজেন আছে? দুটো, এখানে দুটো আছে, এখান থেকে একটা, এখান থেকে একটা বাদ দাও, তাহলে কি হবে? একটা পড়ে থাকবে, সেই একটা মিলে এদের মধ্যে একটা বন্ড হবে, ডাবল বন্ড। তেমনি এদের মধ্যে একটা ডাবল বন্ড হবে, এখান থেকে একটা ডাবল বন্ড হবে, তাহলে মোট এখান থেকে একটা হাইড্রোজেন বেরোচ্ছে, এখান থেকে হাইড্রোজেন বেরোচ্ছে, এখান থেকে হাইড্রোজেন বেরোচ্ছে, সব জায়গা থেকে হাইড্রোজেন বেরিয়ে গিয়ে প্রায় 3 মলিকুল হাইড্রোজেনটা বেরিয়ে গেল, দিয়ে এটা একটা কী হলো? বেঞ্জিন তৈরি হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে এই যে মেথডটার মধ্যে কী কী আমাদের কাজ হচ্ছে, একটা হচ্ছে ডিহাইড্রোজেনেশন হচ্ছে, প্লাস এটাকে বলে আমাদের হচ্ছে ডিহাইড্রোজেনেশন হলো, তারপরে এটাকে বলবো আমরা রিং ক্লোজিং রিয়াকশনস। এটা ডিহাইড্রোজেনেশনটা আমাদের ওই স্টেপে ছিল, ডিহাইড্রোজেনেশন হয়ে গিয়ে, আচ্ছা এখানে ডিহাইড্রোজেনেশন প্লাস রিং ক্লোজিং রিয়াকশন, ঠিক আছে। এই যে স্টেপটাতে দেখো হাইড্রোজেনও বেরোচ্ছে প্লাস রিং ক্লোজিং হচ্ছে, আর এখানে শুধু হচ্ছে ডিহাইড্রোজেনেশন, শুধু হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, ডিহাইড্রোজেনেশন, ওকে। তাহলে এইভাবে আমরা বেঞ্জিন পাবো।
ঠিক আছে, এটা আমাদের মোটামুটি আমরা এইভাবে নেচার থেকে মানে বেঞ্জিনটাকে আইসোলেট করে নিতে পারি। আচ্ছা, এরপরে বেঞ্জিনটাকে আমরা কিভাবে কেমিক্যালি সিনথেসিস করব? বেঞ্জিন সিনথেসিস, ওকে, শুধু যে নেচার থেকে আমরা আইসোলেট করব তা নয়, আমরা নিজেরাও বানিয়ে নিতে পারি। তার কি কি সিস্টেম আছে? একটা সিস্টেম হলো নাম্বার 1 ফ্রম অ্যাসিটিলিন। ধরো অ্যাসিটিলিন নিশ্চয়ই তোমরা জানবে, এইটা হচ্ছে অ্যাসিটিলিন, ওকে, একে বলে ইথাইন। এই অ্যাসিটিলিনে দেখো 3টে বন্ড আছে। এই অ্যাসিটিলিনকে যদি আমি কপার টিউবের মধ্যে দিয়ে মানে খুব মানে হট টিউবের মধ্যে দিয়ে পাস করি, ওকে, এটা হচ্ছে হট, পাস করি, এবং টেম্পারেচারটা ধরো তুমি প্রায় 300 বা 350 তো লাগবেই, ওকে, যদি এটাকে পাস করি এবং এটা ড্রাই হতে হবে, তাহলে কি হবে? সঙ্গে সঙ্গে দেখো এটাকে আমি একটু এঁকে দেখাচ্ছি। এই যে সি ট্রিপল বন্ড CH, আবার এখানে থাকছে ধরো HC ট্রিপল বন্ড CH, আবার এখানে HC ট্রিপল বন্ড CH। তাহলে দেখো এই যে বন্ডগুলো আছে, এই বন্ডগুলো কিন্তু নিজেদের মধ্যে মাইগ্রেট করতে শুরু করবে, যদিও তাতে কপারটা এখানে ইনভলভ থাকবে, একটা লিঙ্কেজ তৈরি করবে। এই মাইগ্রেট করে 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 কী হবে দেখো, এদের মধ্যে একটা রিং, এখানেও একটা রিং ক্লোজিং হচ্ছে, এবং সেখানে দেখো 1 2 3 4 5 6, আবার আমি একটা 6 মেম্বার্ড কম্পাউন্ড পেয়ে যাচ্ছি, যাকে আমরা বেঞ্জিন হিসেবে চিনি। ঠিক আছে, তাহলে এইভাবে ড্রাই অ্যাসিটিলিনকে আমরা যদি সাইক্লাইজ করি তাহলে আমরা বেঞ্জিন পেতে পারি। এটা একটা মেথড। নাম্বার 2 কী হতে পারে? নাম্বার ফ্রম বেঞ্জোইক অ্যাসিড, ফ্রম বেঞ্জোইক অ্যাসিড। আচ্ছা, বেঞ্জোইক অ্যাসিডটা দেখতে কেমন লাগে? এটা এইভাবে একটা বেঞ্জিন থাকবে, তাতে একটা COOH গ্রুপ থাকবে, এটা হচ্ছে বেঞ্জোইক অ্যাসিড। কিন্তু বেঞ্জোইক অ্যাসিড থেকে আমি ডিরেক্টলি পাবো না, তা আমাকে কী করতে হবে? বেঞ্জোইক অ্যাসিডটাকে আগে হালকা করে একটু সল্ট করে নিতে হবে। এতে যদি ধরো সোডিয়াম বাইকার্বনেট বা কিছু একটা দিয়ে দাও, তাহলে স্লোলি স্লোলি এটা একটা সল্ট হয়ে যাবে, ওকে। তো এটা হয়ে গেল Na, ওকে, সোডিয়াম বেঞ্জয়েট হয়ে গেল। এই বেঞ্জয়েটটাকে যদি আমি আবার সোডা প্লাস লাইম, মানে কী কীতে ট্রিট করলাম? NaOH ইন প্রেজেন্স অফ ক্যালসিয়াম অক্সাইড, লাইম, তাহলে কি হবে? আমি এখানে একটা রিয়াকশানটা দেখিয়ে দিচ্ছি। তাহলে এটা আমার ছিল আগে সোডিয়াম বেঞ্জয়েট ছিল, প্লাস আমি ইউজ করেছি NaOH, আর ক্যালসিয়াম অক্সাইড দেওয়া আছে। তাহলে কি হচ্ছে দেখে নাও, 2টো সোডিয়াম আছে, কার্বন আছে, আর 3টে অক্সিজেন হয়ে যাচ্ছে। তাহলে কি হবে? এই দেখো কি হলো, Na2CO3। তাহলে আমাদের পাচ্ছি এখান থেকে Na2CO3 সোডিয়াম কার্বনেট। আর এই যে হাইড্রোজেনটা পড়ে রইলো, এই হাইড্রোজেনটা কিন্তু এই বেঞ্জিনের কাছে চলে আসবে, দিয়ে এর সাথে লিঙ্কেজ হয়ে যাবে, কারণ কার্বনটা তো আগে বেরিয়ে গেল, তাহলে এটা এখানে চলে গেল। তাহলে আমি কি পাবো? আমি এখানে পেয়ে যাচ্ছি বেঞ্জিন। এখানে দেখো ক্যালসিয়াম অক্সাইডটা সেইভাবে কোনো ক্যাটালাইটিক রোল নেই, কিন্তু এটা কেন রাখা হয়? কারণ এই মিডিয়ামটাতে আমাদের ময়েশ্চারহীন থাকতে হবে, মানে এখানে কোনো ময়েশ্চার থাকলে হবে না, কারণ ময়েশ্চার থাকলে রিয়াকশানটার সমস্যা হতে পারে। ধরো আমি হিট করতে, এখানে তো হিট দিতে হয়, হিট করতে গেলে এটা কিন্তু একটা মিক্সার নেওয়া হয়, এটার মিক্সার প্লাস এটার মিক্সার নিয়ে হিট করা হয়। যদি এখানে ময়েশ্চার থেকে যায় তাহলে কী হবে? ওই গ্লাসটা ক্র্যাক করতে পারে। ঠিক আছে, তাই আমাকে এখানে ময়েশ্চার ফ্রি করার জন্য আমাকে একটু লাইম দিতে হবে। ঠিক আছে, তাই এটা একটা আমাদের রিয়াকশান হয়ে গেল, বেঞ্জিন পেয়ে গেলাম। আচ্ছা, ফেনল থেকেও পাওয়া যায়। নাম্বার 3 ফ্রম ফেনল। কীভাবে হবে? ফেনলটাকে যদি আমরা জাস্ট জিঙ্ক ডাস্ট, জিঙ্ক হচ্ছে মানে দস্তা, জিঙ্ক ডাস্ট দিয়ে যদি আমি ওটাকে হিট করতে থাকি, তাহলে কি হবে? এই জিঙ্কটা কী করবে? জিঙ্কটা অ্যাকচুয়ালি তো তোমার মেটাল, ইলেকট্রন ছাড়তে পারে, এবং এটা আস্তে আস্তে নিজে অক্সিডাইজ হয়ে যাবে, হয়ে গিয়ে এই অক্সিজেনটাকে ট্র্যাপ করে নিয়ে এটা হবে জিঙ্ক অক্সাইড, প্লাস এই হাইড্রোজেনটা ডিরেক্টলি চলে আসবে কার্বনে, দিয়ে এটা হয়ে যাবে বেঞ্জিন। ঠিক আছে, তাহলে এটাও একটা বেঞ্জিন পেয়ে গেলাম মেথড। ক্লিয়ার? এখানে কিন্তু জিঙ্কটা ইলেকট্রন ডোনার, এই জিঙ্ক যে ইলেকট্রনটা দেবে সেটা আগে কিন্তু এখানে আসবে, এখানে র্যাডিক্যাল তৈরি হবে। ঠিক আছে, সেই মেথডে তৈরি হয়। আচ্ছা, নেক্সটটা কি আসছে?
নেক্সট আসছে ফ্রম ডায়াজোনিয়াম সল্ট, ফ্রম বেঞ্জিন ডায়াজোনিয়াম সল্ট, ডায়াজোনিয়াম সল্ট কীভাবে হবে? এটা হচ্ছে একটা বেঞ্জিন ডায়াজোনিয়াম সল্ট, মানে ডাই অ্যাজো মানে দুটো নাইট্রোজেন আছে, ওকে, এটা প্লাস এটা মাইনাস, এটা হচ্ছে ডায়াজোনিয়াম সল্ট। এটা একটা ওই মানে যদি আমরা অ্যানিলিনকে আমরা নাইট্রাস অ্যাসিড আর হালকা এই সেল দিয়ে খুব ঠান্ডা অবস্থায় ট্রিট করি তবে এটা চলে আসবে বেঞ্জিন ডায়াজোনিয়াম সল্ট, ঠিক আছে। এটা কিন্তু খুব একটা স্টেবল না, খুব ঠান্ডাতে রাখতে হবে নাহলে ভেঙে যাবে। এবার এটাকে যদি আমি কি করব, হাইপোফসফরাস অ্যাসিড H3PO2, ওকে, এটা কিন্তু রিডিউসিং এজেন্ট, ঠিক আছে, প্লাস একটু জল দিতে হবে অ্যাকোয়াস মিডিয়ামে, করলেই কী হবে, এই যে হাইপোফসফরাস অ্যাসিডটা কী করবে, এই জল থেকে কী হবে, অক্সিজেনটা নিয়ে নেবে, দিয়ে ফসফরাস অ্যাসিড তৈরি হবে, আর এই হাইড্রোজেন যেটা তৈরি হবে সেই হাইড্রোজেনটা চলে আসবে এখানে, ওকে, মানে বেঞ্জিনটাকে করবে, রিডিউস করবে, তাহলে এটা হয়ে গেল বেঞ্জিন। আর কি পড়ে থাকছে, প্লাস নাইট্রোজেন গ্যাস প্লাস HCl, তাহলে এটা হচ্ছে বেঞ্জিন পেয়ে গেলাম, ঠিক আছে। তার মানে যদি আমরা বেঞ্জিন ডায়াজোনিয়াম সল্টের মধ্যে যদি হাইপোফসফরাস অ্যাসিড আর তাতে অল্প জল দিই তবে কিন্তু আমাদের বেঞ্জিন পাওয়া যায়। যদিও এইটার একটা রিপোর্ট আছে, আমি দেখেছি যে ফসফরাস অ্যাসিড দিয়েও পাওয়া যেতে পারে, তবে তার ইলটা একটু কমে যায়, ঠিক আছে, ফসফরাস অ্যাসিডের যেটা ধরো রিডিউসিং পাওয়ারটা একটু কমে যায়, তার জন্যই ইলটা একটু কম হয়। আচ্ছা, নেক্সট ফ্রম গ্রিগনার রিএজেন্ট, যদি আমরা গ্রিগনার রিএজেন্ট, গ্রিগনার রিজেন্টের জেনারেল ফর্ম কি এইভাবে দেখতে থাকে, RMgX, এটা একটা মোটামুটি কিছুটা অর্গানোমেটালিক কম্পাউন্ড টাইপের। অর্গানোমেটালিক মানে কিছু অর্গানিক কাউন্টার পার্ট আছে, মানে কার্বন কন্টেনিং কম্পাউন্ড, কিছু মেটালিক পার্ট আছে, কিন্তু এই যে বন্ডটা কিন্তু একটা নিউট্রাল বন্ড নয়, এটা একটা আয়নিক বন্ড। কীরকম থাকে এটা, মোটামুটি ডেল্টা প্লাস এখানে থাকে, এটা একটা ডেল্টা মাইনাস চার্জ ক্যারি করে। আর এই চার্জ সেপারেশনের জন্যই কিন্তু এই ধরনের কম্পাউন্ডগুলো বা রিয়েজেন্টগুলো খুবই মানে আনস্টেবল হয়। যদি একটু মানে এয়ার সেন্সিটিভ, যদি একটু ময়েশ্চার পেয়ে যায় সঙ্গে সঙ্গে ভেঙে যাবে, ওকে। তাহলে আমি দেখি কি করা যায়, দেখি ধরো আমার কাছে এইভাবে একটা ব্রোমোবেঞ্জিন আছে, ব্রোমোবেঞ্জিনে কী করলাম, আমি একটু ইথার নিলাম, ড্রাই ইথার, তাতে ম্যাগনেসিয়াম দিয়ে দিলাম, মেটাল ম্যাগনেসিয়াম। এই কন্ডিশন দিলেই সঙ্গে সঙ্গে কী হবে, এটা এই যে ম্যাগনেসিয়ামটা এই ব্রোমিনের এই বন্ডের সাথে ইনসারশন হবে, মানে ঢুকে যাবে এখানে, দিয়ে কী হবে, দিয়ে এটা তৈরি হবে MgBr টাইপের। দেখো এটা ঠিক দেখতে এর মতো লাগছে না, যেখানে আর হচ্ছে তোমার এই ফিনাইল গ্রুপ, মানে এটাও কিন্তু একটা অর্গানোমেটালিক কম্পাউন্ডের মতো দেখতে নেচার, যেখানে এটা প্লাস চার্জ ক্যারি করে, বেঞ্জিনে মাইনাস চার্জ ক্যারি করে। এবার তাহলে এটাও আনস্টেবল হবে, যদি তুমি কোনোভাবে একটু জল দিয়ে দাও, ঠান্ডা জল দিলেও অসুবিধা নেই, একদম সঙ্গে সঙ্গে রিয়াক্ট করে যাবে। তাহলে কী হবে, এবার ধরো জলটাকে ভাঙলে কী দেখতে পাই আমরা, H প্লাস OH মাইনাস, তাহলে জলের প্লাস দিক কোনটা, H প্লাস, মাইনাস দিক কোনটা, OH মাইনাস। ম্যাগনেসিয়ামের দেখো কোন চার্জ আছে, প্লাস চার্জ, তাহলে ম্যাগনেসিয়াম কাকে অ্যাট্রাক্ট করবে, OH মাইনাসকে অ্যাট্রাক্ট করবে। আর বেঞ্জিনের এখানে কি আছে, ফিনাইলের ডেল্টা মাইনাস আছে, এ মাইনাস কাকে অ্যাট্রাক্ট করবে, প্লাসকে অ্যাট্রাক্ট করবে। তার মানে দেখো এই প্লাসটা চলে যাবে এই দিকটাতে আর মাইনাসটা চলে যাবে ম্যাগনেসিয়ামের দিকে। তাহলে আমি প্রোডাক্ট কী পেয়ে যাচ্ছি, প্রোডাক্ট পেয়ে যাচ্ছি বেঞ্জিন প্লাস ম্যাগনেসিয়াম OHBr, বুঝতে পারলে। তাহলে এটা আমাদের একটা বেঞ্জিন পাওয়া যাচ্ছে। আচ্ছা, আর একটা মেথড আছে, কি মেথড, ফ্রম বেঞ্জিন সালফোনিক অ্যাসিড দিয়ে। সালফোনিক অ্যাসিড দিয়ে কী পাওয়া যায়, সালফোনিক অ্যাসিড মানে আমরা জানি যদি বেঞ্জিন থাকে তার সাথে যদি আমরা কনসেন্ট্রেটেড সালফোনিক অ্যাসিড ট্রিট করি তবেই একটা সালফোনিক অ্যাসিড এই ধরনের কম্পাউন্ড পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এই ধরনের কম্পাউন্ডগুলোকে যদি আমি HCl দিয়ে ইন অ্যাকোয়াস মিডিয়ামে একটু হিট করতে থাকি তবে কিন্তু এটা আবার ভাঙতে থাকবে, এটা খুবই মানে রিঅ্যাক্টিভ, ওকে। ভেঙে গিয়ে কী হবে, ভেঙে গিয়ে এটা হবে বেঞ্জিন প্লাস সালফিউরিক অ্যাসিড তৈরি হয়ে যাবে, ক্লিয়ার। এর মধ্যে আমার যেটা মনে হয় রিয়াকশন মেকানিজম কী হচ্ছে বলো তো, এখানে এই সালফার এই যে কম্পাউন্ডটার মধ্যে একটা এই ধরনের সালফার অক্সিজেন অক্সিজেন OH এইভাবে থাকে,
যখনই আমরা হয়তো এই এইচ প্লাস বা সিএল মাইনাস দেবো, এই সিএল মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক যদি করে, সঙ্গে সঙ্গে এটা যদি ভেঙে দেয়, তাহলে কী হবে? তাহলে এখানে দেখো এটা যদিও খুবই আনস্টেবল, এখানে একটা মাইনাস চার্জ চলে আসা যে আনস্টেবল, সঙ্গে সঙ্গে ওটা এইচ প্লাসটা নিয়ে নেবে। ঠিক আছে, এটা একটা মেকানিজম টাইপের একটা এক্সপ্লেনেশন। এটা হয়ে গেল ওএইচ, এটা হলো সিএল। এবার মিডিয়ামে যে জল আছে সেই জলটা কিন্তু আবার এটাকে ভেঙে দেবে, সিএলটা বেরিয়ে গেল। তাহলে কি হলো? এখান থেকে হয়ে গেল তোমার সালফিউরিক অ্যাসিড প্লাস HCl যা আছে, তার মানে এখানে HClটা কিন্তু ক্যাটালিস্ট। বুঝতে পারলে? আচ্ছা, এরপরে আমরা তাহলে এইভাবে আমাদের মোটামুটি বেঞ্জিনটাকে আমরা সিনথেসিস করতে পারি। অ্যাসিটাইলিন থেকে বানাতে পারবো, বেঞ্জয়িক অ্যাসিড থেকেও পারবো, ফেনল থেকে পারলাম, ডাইজোনিয়াম সল্ট থেকে পারলাম, গ্রিগনার রিয়েজেন্ট, সালফোনিক অ্যাসিড। এরপরে আমরা একটু বেঞ্জিনের ফিজিক্যাল প্রপার্টিগুলো দেখি, ভৌতদের কী কী ধর্ম আছে। ঠিক আছে, কী কী প্রপার্টি আছে? মোটামুটি দেখা গেছে বেঞ্জিনের মধ্যে একটা স্মেল আছে, অদ্ভুত একটা স্মেল আছে, মানে এটাকে আমরা ওর একটা বলতে পারি এটা ক্যারেক্টারিস্টিক স্মেল। তাহলে একটা স্মেল আছে, ক্যারেক্টারিস্টিক স্মেল। দুই কী হতে পারে? আর বেঞ্জিনের বয়েলিং পয়েন্ট কেমন? মোটামুটি বয়েলিং পয়েন্ট এর যে বিপি দেখা গেছে প্রায় 80.4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এবং শুধু তাই নয়, বেঞ্জিন কিন্তু খুব ফ্লেমেবল, খুব দাহ্য। যদি আমরা বেঞ্জিনে আগুন দিতে পারি না, ও জ্বলতে থাকবে, জ্বলবে, ওকে ফ্লেমেবল, দাহ্য। ওকে, আর একটা কি, বেঞ্জিনে যদি আমরা দেখি, বেঞ্জিনে দেখো যদি আমরা দেখতে পাই C6H6, এটা হচ্ছে ওর যেটা ফর্মুলা, মলিকুলার ফর্মুলা। তার মানে এখানে কিন্তু অন্যান্য যে সমস্ত অ্যালিফ্যাটিক কম্পাউন্ড আমরা চিনি, যেমন ধরো মিথেন, ইথেন, মিথেনে কি আছে? 1:4 হিসেবে আছে কার্বন হাইড্রোজেন, আর এখানে কত আছে? কার্বন আর হাইড্রোজেন কত আছে? 1:3তে আছে ইথেনে, কিন্তু বেঞ্জিনে কী আছে? 1:1। ঠিক আছে, ফলে যখন আমরা বেঞ্জিনটাকে বার্ন করবো, এই যখন মিথেন বার্ন করে দেখবে খুব ক্লিন বার্ন হয়, একবারে নীল একটা শিখা বা ফ্লেম তৈরি হয় এবং খুব হাই হিট পাওয়া যায়, বায়োগ্যাসে পাওয়া যায় এটা। ঠিক আছে, কিন্তু বেঞ্জিনকে যখন বার্ন করবো সে কিন্তু এই ক্লিন বার্ন হবে না, যেহেতু এর মধ্যে কার্বনের রেশিও অনেক বেশি। এ বার্ন করার সময় তোমার একটা ওই কালি কালি ভাব আসবে, একে বলে শুটি ফ্লেম বলে, একটা শিখা শিখা টাইপের কালো কালো টাইপের ফ্লেম তৈরি হবে। যদি তুমি ওপরে কিছু হাত দাও, সঙ্গে সঙ্গে হাতে একটা কালো একটা কালির আস্তরণ পড়ে যাবে, শুটি ফ্লেম তৈরি হবে। ঠিক আছে, কারণ যেহেতু এখানে তোমার অনেক বেশি কার্বন রেশিও আছে, ফলে ওই ইমিডিয়েট টাইমের মধ্যে সমস্ত কার্বন কিন্তু রিয়্যাক্ট করে কার্বন ডাইঅক্সাইড বা মনোক্সাইডে পরিণত হতে পারে না, কিছু কিছু কার্বন ডাস্ট হিসাবে তৈরি হয়ে যায়। ঠিক আছে, তাই এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, আর বেঞ্জিন দেখা গেছে কি, বেঞ্জিন কিন্তু খুব হালকা, জলের থেকে হালকা। যদি আমরা জলের মধ্যে মেশাই, বেঞ্জিন কিন্তু জলের উপরে ভাসবে, লাইটার দেন ওয়াটার, মানে ডেন্সিটি কম, একের থেকে কম। ঠিক আছে, আর কি, এই বেঞ্জিন যে সলিবল কিসে হবে? বেঞ্জিন কিন্তু জলে সলিবল হয় না, কিন্তু সলিবল হয় কোথায়? কিছু কিছু অর্গানিক সলভেন্টে, যেমন ইথারে হতে পারে, অ্যাসিটোনে হতে পারে, ইথাইল অ্যালকোহলেও হয় সলিবল। ওকে, তাহলে সলিবিলিটি কী দেখবো আমি? ইথার, অর্গানিক সলভেন্টে, যেমন ধরো ইথাইল অ্যালকোহল, আর কি অ্যাসিটোন, এর মধ্যে সলিবল। আচ্ছা, এবার বেঞ্জিনে আমরা ব্যবহার কী হবে, ইউজ কী হবে? এটা তো ফিজিক্যাল প্রপার্টি হয়ে গেল, ইউজেস কী আছে? ওকে, বেঞ্জিন জেনারেলি আমরা দেখি, বেঞ্জিন তো আমাদের কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজে লাগেই, যে তোমার বলতে পারো সলভেন্ট হিসাবে লাগতে পারে রিয়াকশানের, তারপরে ওটা একটা রিয়াক্টেন্ট হিসেবে কাজে লাগে। বেঞ্জিন থেকে প্রচুর রকম ডেরিভেটিভ করা যেতে পারে, নাইট্রোবেঞ্জিন, ক্লোরোবেঞ্জিন, ব্রোমোবেঞ্জিন, তার থেকেও বড় বড় কম্পাউন্ড করা যাবে। ফলে এর একটা বিশাল ভাস্ট ইউজ আছে আমাদের কেমিক্যাল সেক্টরে, নাম্বার 1। নাম্বার 2 কী হবে? বেঞ্জিনকে কখনো কখনো আমরা অ্যাজ এ সলভেন্ট ইউজ করি। কোথায় ইউজ করি? ধরো আমাদের কোনো পেন্ট বানাবো, ধরো আমরা রেজিন, তার অ্যাজ এ সলভেন্ট বেঞ্জিন ইউজ করব। কোনো ফ্যাটি মেটেরিয়াল, ফ্যাট, তার হচ্ছে সলভেন্ট কিন্তু বেঞ্জিন সলিবল হয়ে যাবে। ঠিক আছে, তেমনি কোনো ওই অয়েলি মেটেরিয়াল, যেমন ফ্যাট বলো বা রেজিন বলো বা এই ধরনের কম্পাউন্ডগুলো, তারা কিন্তু তোমার বেঞ্জিনে সলিবল। ফলে বেঞ্জিনটাকে অ্যাজ এ সলভেন্ট ইউজ করা যায় এই সমস্ত কম্পাউন্ডকে সলিবল করার জন্য। আর কি, বেঞ্জিনটাকে অনেক সময় পেট্রোলে মেশানো হয়। এই যে পেট্রোল ইঞ্জিনগুলো হয় না, বেঞ্জিন কিন্তু পেট্রোলেও মেশানো হয়। কেন?
যাতে ওই ইঞ্জিনের যে এফিসিয়েন্সিটাকে বা কার্যক্ষমতাটাকে বাড়ানোর জন্য। একে এই নকিং বলে। আমি হয়তো তোমাদের সিলেবাসে নেই, ফিফথ সেমে একটু পড়াতে হবে আমাকে। ওই নকিং মানে কি, ইঞ্জিনে দেখবে অনেক সময় ইঞ্জিন চলছে তো দেখবে একটা জার্কিং তৈরি হচ্ছে, পেট্রোল ইঞ্জিনে স্পেশালি একটা জার্কিং তৈরি হয়, হঠাৎ করে ইঞ্জিনটা জার্ক দিচ্ছে, ধাক্কা দিচ্ছে। ওকে, তাতে কী হয়, ইঞ্জিনটার যে এফিসিয়েন্সিটা বা কার্যক্ষমতাটা কমে যায়, প্লাস ইঞ্জিনটা নষ্ট হয়ে যাওয়ার চান্স বেশি। তখন কি করতে হয়, ওতে কিছুটা ওই যে পেট্রোলটা, তাতে কিছুটা না ওই বেনজিন, টলুইন এই ধরনের কিছু মিক্সার ছোট করে অ্যাড করা হয় খুব অল্প পরিমাণে। ওকে, তাই এতে কি হয়, ওই যে পেট্রোলটার তাহলে কিন্তু এফিসিয়েন্সিটা বেড়ে যাবে, এবং এই জন্য এদেরকে কী বলা হয় বলো তো, অ্যান্টি নকিং এজেন্ট বলে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা পেট্রোলে মেশাতে পারি ওই যে পেট্রোল ইঞ্জিনের যে কার্যক্ষমতাকে বাড়ানোর জন্য। ওকে, ঠিক আছে, আজকের এইটুকুই রাখি। এই লেকচারে, পরের লেকচারে আমি আলোচনা করব বেঞ্জিনের যে স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। ওকে।